দর্শক, রাষ্ট্রপতির ভাষণ, ডেপুটি স্পিকার নিয়োগ, জুলাই সনদ সবকিছু মিলিয়ে প্রথম যে সংসদ বসতে যাচ্ছে এই সরকার এই নির্বাচনের পরে বেশ শক্ত অবস্থানে বিরোধী দল জামাতে ইসলামী, তারা আর বিএনপি একসময়ের মিত্র, তারা এখন কিন্তু বেশ মুখোমুখি অবস্থানে। স্টুডিওতে আমার সঙ্গে আছেন আমাদের সিনিয়র নিউজ এডিটর জনাব মনির হোসেন লিটন। লিটন ভাই, ধন্যবাদ আপনাকে। আমাদের এই যে আজ যে সংসদ অধিবেশন বসছে, ত্রয়োদশ জাতীয় সংসদ, এই সংসদ নিয়ে মানুষের একটু চিন্তা ভাবনা ভিন্ন রকমের ছিল। কারণ একটি গণ আন্দোলনের মুখে একটি সরকারের পতন হয়েছে, পরবর্তীতে প্রায় দেড় বছর কেটে গিয়েছিল একটি নির্বাচনের জন্য। সেই নির্বাচনে বড় একটি রাজনৈতিক দল যারা ক্ষমতা থেকে বিতাড়িত হয়েছে বলা চলে, আওয়ামী লীগ, তারা অংশ নিতে পারেনি। তাদের অনুপস্থিতিতে এখন আরেকটি বড় দল বিএনপি এবং জামাতে ইসলামী, তারাই সরকারি দল এবং বিরোধী দল। অনেকের ধারণা ছিল যে এই দুইটি দল যেহেতু অতীতে একই জোটে ছিল, মিত্র ছিল, সুতরাং আগামীতে এই সংসদটি সুন্দর করে চলবে, যে নতুন সংসদটি তৈরি হয়েছে সেটি ভালোভাবে চলবে। তবে গত কিছুদিন যাবতই জামাতে ইসলামীর পক্ষ থেকে যেসব কথাবার্তা বলা হচ্ছিল, বিশেষ করে কয়েকটি ইস্যু নিয়ে, সংসদে সংবিধান অনুযায়ী নতুন সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিন এবং প্রতি বছর প্রথম অধিবেশন, সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেন। এটি সংবিধানেই বর্ণনা করা আছে যে সংসদ কিভাবে পরিচালিত হবে সেই অংশে। তো সেই হিসেবে রাষ্ট্রপতি আজ যে সংসদটি অধিবেশন বসছে সেখানে প্রথমেই তিনি ভাষণ দেবেন। কিন্তু জামাতে ইসলামী গত কয়েকদিন যাবৎ ধরেছে, আমি ধরেছে শব্দটি বললাম, এর কারণটি একটু ব্যাখ্যা করছি। সেটি হচ্ছে যে রাষ্ট্রপতি যেহেতু আওয়ামী লীগের নির্বাচিত ছিল, স্বৈরাচারের দোসর ছিল তাদের ভাষায়, সুতরাং এই রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার নৈতিক অধিকার নেই। আমি ধরেছে শব্দটি বলেছিলাম এই কারণে যে গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের পতন হওয়ার পর যে সরকারটি ক্ষমতা গ্রহণ করেছিল, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের, সেই ডক্টর ইউনূসের এবং তার উপদেষ্টা মণ্ডলীর শপথ পাঠ করিয়েছিলেন সংবিধান অনুযায়ী এই রাষ্ট্রপতি। সেদিন কিন্তু জামাতে ইসলামীর নেতারা সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেদিন কিন্তু তারা আজকের মতো এত সোচ্চার হননি যে রাষ্ট্রপতি এই প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাদের শপথ পড়াতে পারবেন না। সেদিন তারা এই কথা বলেননি। এমনকি গত প্রায় দেড় বছরে যতগুলো অন্তর্বর্তীকালীন সরকার যতগুলো অধ্যাদেশ জারি করেছে, সংবিধান মেনে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি হয়েছে। অধ্যাদেশগুলি জারি করেছেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা নন। কিন্তু তখনও তারা এই প্রশ্ন তোলেনি যে কেন রাষ্ট্রপতি অধ্যাদেশ মানে না, এরকম কিছু তারা বলেননি। হঠাৎ আজ তারা বলছেন যে রাষ্ট্রপতির ভাষণ দেওয়াটা অনৈতিক। তারা এই কারণে সম্ভবত যে ইঙ্গিতটি পাওয়া যাচ্ছে, বুধবার জামাতে ইসলামীর যে সংসদীয় দলের বৈঠক ছিল, শুধু জামাতে ইসলামী না, বিরোধী দল হিসেবে তাদের জোটের সদস্যরাও ছিলেন। সেই বৈঠকের পর জামাতের আমির, যিনি বিরোধী দলের নেতা, তিনি সাংবাদিকদের জানিয়েছেন ব্রিফিংয়ে যে কাল তারা রাষ্ট্রপতির ভাষণের সময় কি করবেন সেটি যারা উপস্থিত থাকবেন তারাই দেখতে পাবেন। অর্থাৎ তিনি ইঙ্গিত করেছেন যে হয়তোবা প্রথম দিনের সেই প্রথম অংশটিতেই তারা ওয়াকআউট করবে। যদিও সংসদে ওয়াকআউট একটি স্বাভাবিক ঘটনা, এটি সরকারি দলের কোনো কিছুর বিরুদ্ধে প্রতিবাদ জানানোর একটি স্বাভাবিক প্রক্রিয়া সংসদে, এটি ঘন ঘনই হয় অনেক সংসদেই। অতীতে কখনো রাষ্ট্রপতির ভাষণে ওয়াকআউটের ঘটনা এইভাবে ঘটেনি। তো এই প্রথমবার যদি ওয়াকআউট তারা করে, সেটি তাদের ক্ষেত্রে প্রথম হবে। আমরা দেখেছি যে আসলে বিরোধী দল বলতে কি বোঝায়। জামাতে ইসলামীর নেতৃত্বে যে বিরোধী দল, তাদের নেতৃত্বে বিরোধী দল এই কারণেই বলতে হচ্ছে যে তাদের এই বিরোধী দলে এনসিপি আছে, তাদের এই বিরোধী দলে আরও কয়েকটি দল রয়েছে।
এই বিরোধী দল অতীতে কখনো সংসদে অত বড় আকারে বিরোধী দল হওয়ার সুযোগই পায়নি। প্রধান বিরোধী দলই হতে পারে, প্রমিনেন্স পায়নি, প্রধান বিরোধী দলই হতে পারেনি। জামাতে ইসলামীর অতীতে সর্বোচ্চ আসন ছিল 18টি এবং তাদের সংরক্ষিত আসনের 2 নারী আসন সহ 1991 সংসদে তাদের সংসদ সদস্য ছিল 20 জন বা 20 জন। তাদের চাইতে বেশি সংসদ সদস্য ছিল জাতীয় পার্টির, আর প্রধান বিরোধী দল হিসেবে তো তখন আওয়ামী লীগ ছিল। সুতরাং তারা কখনোই প্রধান বিরোধী দল হওয়ার সুযোগ পায়নি। আমার ব্যক্তিগত মত যে বিরোধী দলের ভূমিকা কি সেটি সম্ভবত জামাত ইসলামী এখনো বুঝে উঠতে পারেনি। কারণ জাতীয় সংসদ হচ্ছে সংবিধান মেনে চলার একটি প্রতিষ্ঠান, গণতান্ত্রিক একটি প্রতিষ্ঠান। সেখানে বাদানুবাদ হবে, আলোচনা হবে, প্রতিবাদ হবে, অনেক কিছুই হবে, কিন্তু কি নিয়ে প্রতিবাদ করতে হবে সেটি সম্ভবত তারা গুলিয়ে ফেলছে। আরেকটি অংশ তারা জুড়ে দিয়েছে, সেটি হচ্ছে যে সরকারি দল বিএনপি ডেপুটি স্পিকার পদটি বিরোধী দলকে দিতে চেয়েছিল, তাদের কাছ থেকে নামও আহ্বান করেছিল, কিন্তু এখন পর্যন্ত বিরোধী দল এতে সাড়া দেয়নি, তারা সরকারি দলকে কোনো নাম দেয়নি। এই প্রসঙ্গে যখন বুধবার সাংবাদিকরা জামাতের আমিরকে প্রশ্ন করেন, তিনি এর জবাবে বলেছেন যে জুলাই সনদ নিয়ে সরকারি দল কি করছে সেটি তারা দেখতে চায়। জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন যদি হয় তাহলে তারা ডেপুটি স্পিকারের পদটি নেবেন, তা না হলে নেবে না। কারণ তাদের মতে যে এটি যদি নেয় তারা জুলাই সনদ বাস্তবায়ন ছাড়াই, তাহলে এটি সরকারি দলের আনুকূল্য বা দয়া গ্রহণ করছেন বলে মানুষ মনে করতে পারে। সেটি একটি অবস্থান হতেই পারে একটি দলের, এবং এটি নিয়ে খুব বেশি রকমের যে কিছু হবে বলে আমার মনে হয় না। এমনকি এটিও হতে পারে যে শেষ পর্যন্ত গণতন্ত্রের, বৃহত্তর গণতন্ত্রের স্বার্থে তারা সেই পদটি নিতেও পারে। কারণ এরই মধ্যে আমরা বিভিন্নভাবে আকারে ইঙ্গিতে বুঝতে পারছি যে জামাত ইসলামী কোনো সরকারি পদ ছাড়তে রাজি না। কয়েকদিন আগেই, 2 দিন আগেই যে একটি খবর এসেছে যে জামাতে ইসলামীর আমিরের যে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, তাকে যেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র মন্ত্রীর উপদেষ্টা, মন্ত্রীর মর্যাদায় তাও বানানো হয়, সেই জন্য তিনি চিঠি দিয়েছেন। সুতরাং তিনি সরকারেরই অংশ বলে মনে করেন যে সরকার যা যা সুবিধা পায় সেটি তাদের প্রাপ্য, এরকম একটি অনুভূতি তাদের মধ্যে হয়েছে। অর্থাৎ বিরোধী দল আর সরকারি দলের মধ্যে যে একটা পার্থক্য আছে, ব্যবধান আছে, সেটি সম্ভবত তারা এখনো অনুভব করছে না। তবে আমার বিশ্বাস যে সংসদ শুরু হলে ধীরে ধীরে তারা এটি বুঝতে পারবে। সংসদীয় কার্যক্রমে যখন নাকি ভালোভাবে প্রবেশ করবে তখন বুঝতে পারবে যে আসলে সংসদ কী জিনিস, সেখানে কি নিয়ে কতটুকু প্রতিবাদ করা যায় সেটিও তারা বুঝে যাবে। আরেকটি বিষয় হচ্ছে যে পার্লামেন্টারি কমিটি যেগুলো অত্যন্ত ইনস্টিটিউট হিসাবে খুব শক্তিশালী, সেখানে কি ঘটতে যাচ্ছে? এটি একটি আমাদের প্রচলিত কার্যপ্রণালী বিধি অনুযায়ী আমাদের দেশের যে মন্ত্রণালয়গুলি আছে সেগুলির স্থায়ী কমিটি হবে, প্রত্যেকটি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি হবে। এছাড়াও আরও বেশ কয়েকটি কমিটি হয়, অর্থ সংক্রান্ত কমিটি, এই ধরনের কয়েকটা কমিটি হয়। তো অতীতে কখনোই বিরোধী দলের কাউকে সভাপতি করার নজির আছে, একেবারেই যে নেই তা নয়। গত আওয়ামী লীগ সরকারের সময় তারা বিরোধী দল, অনেকে হয়তো বলবে না, তাদেরই মহাজোটের শক্তি, যারা নিজেদেরকে বিরোধী দল বলতো, সেই জাতীয় পার্টিকে একটি, তাদের জাসদের হাসানুল হক ইনু ছিলেন একটি কমিটির সভাপতি, এরকম 2টি কমিটির সভাপতি করা হয়েছে। তবে এটি সাধারণত সভাপতিগুলি সরকারি দলের কাছ থেকে হয়ে থাকে। এছাড়া 9 সদস্যের কমিটিগুলি হয় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, সেখানে বিরোধী দলের সদস্যরাও থাকেন, সংখ্যায় কম থাকেন তারা। সেখানে একটি সম্ভবত 3 জন, কমপক্ষে 3 জন থাকেন বিরোধী দলের, আর 6 জন থাকেন সরকারি দলের, বা 5 জন 4 জন, এরকমভাবে ভাগাভাগি করা থাকে। তো অতীতে এই স্থায়ী কমিটিগুলির সভাপতি হতেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, তিনি যদি সংসদ সদস্য হয়ে থাকেন। পরবর্তীতে সেটি আইনটি, এই বিধানটি একটু পরিবর্তন করে এমন করা হয়েছে যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীর বাইরের অন্য কোনো সংসদ সদস্য
সেই কমিটির সভাপতি হবেন এবং মন্ত্রী বা প্রতিমন্ত্রী যারা আছেন ওই মন্ত্রণালয়ের তারা সদস্য হবেন। সেই মন্ত্রণালয়গুলো এই কমিটিগুলি করার জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। সরকার চাইলে প্রথম অধিবেশনেও করতে পারে, দ্বিতীয় অধিবেশনেও করতে পারে, পর্যায়ক্রমে করতে পারে। তবে মোটামুটি আমরা দেখেছি যে অল্প সময়ের মধ্যে সবগুলি কমিটি করে ফেলা হয়। প্রথম অধিবেশনে না হলেও দ্বিতীয় অধিবেশনের মধ্যে সবগুলি কমিটি করে ফেলা হয় এবং এই কমিটিগুলিতে ঘুরিয়ে ফিরিয়ে যেহেতু অনেকগুলি কমিটি, আমাদের 39টি সম্ভবত মন্ত্রণালয়, 39টি বা 36টি মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়গুলিতে ঘুরিয়ে ফিরিয়ে 9 জন করে দিলে মন্ত্রী প্রতিমন্ত্রীর বাইরে ওনারাও সংসদ সদস্য, ওনাদের সহ যদি ধরি তাহলে 350 সংরক্ষিত নারী, কেউ কেউ একাধিক মন্ত্রণালয়ের সদস্য হন। সেই হিসেবে সেই বিরোধী দলের সদস্যরা কোনো না কোনো স্থায়ী কমিটির সদস্য হবেনি। ফাংশনাল হওয়া উচিত। জি, ফাংশনাল হওয়ার ক্ষেত্রে বিষয়টা দাঁড়ায় হচ্ছে যে কমিটির যে সভাপতি এবং সদস্যরা আছেন তারা কতটা ফাংশনাল করতে পারছেন এইটার উপর। আবার অনেক সময় হয় যে মন্ত্রণালয়ের কমিটি ওই মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রীরা কতটা প্রভাবশালী এটার উপরও অনেক কিছু নির্ভর করে। কারণ যেই মন্ত্রণালয়ের মন্ত্রী প্রচণ্ড রকমের দাপটশালী বা প্রভাবশালী, সেখানে দেখা যায় যে মন্ত্রণালয়গুলি খুব বেশি কিছু করতে পারে না। আসলে মন্ত্রণালয়গুলির স্থায়ী কমিটিগুলির কাজ হচ্ছে মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যবেক্ষণ করা এক ধরনের, এবং পর্যবেক্ষণে তারা যদি কোনো অনিয়ম পায়, কোনো ত্রুটি পায় বা অতীতেরও কোনো কিছু পায় তাহলে সেটা সংসদকে জানাতে পারে। তারা মন্ত্রণালয়কে কোনো নির্দেশ দিতে পারে না, তারা পরামর্শ দিতে পারে। সেই পরামর্শ মন্ত্রণালয় বা ওই মন্ত্রণালয়ের মন্ত্রী রাখবেন কি রাখবেন না সেটি তাদের বিষয়। সুতরাং স্থায়ী কমিটি কখনো মন্ত্রণালয়কে কোনো নির্দেশ দিতে পারে না, কোনো সিদ্ধান্ত নিতে পারে না যে মন্ত্রণালয়কে এই করতে হবে ওই করতে হবে, তবে পরামর্শ দিতে পারে। ওয়াচডগের মতো থাকে, ওয়াচডগ আসলে। তো সেখানে ভয়টা ওই জায়গায় মন্ত্রণালয় বা মন্ত্রীরা যেটাই ভয় পায় সেটি হচ্ছে যে তাদেরকে নির্দেশ দিতে না পারলেও তাদের কোনো অনিয়ম সম্পর্কে সংসদে অবহিত করতে পারে ওই স্থায়ী কমিটিগুলি। সংসদে যদি কোনো মন্ত্রণালয়ের অনিয়ম নিয়ে কথা হয়, কোনো ঘটনা নিয়ে কথা হয়, সেটি সংসদে পুরো সংসদেই আলোচনার একটি সুযোগ তৈরি হয় জাতির সামনে। তো সেটি নিশ্চয়ই কোনো মন্ত্রণালয় চায় না, কোনো মন্ত্রী প্রতিমন্ত্রী চান না। এই কারণেই এই স্থায়ী কমিটিগুলির একটি শক্তিও রয়েছে, ওয়াচডগ হিসেবে একটা ভালো রকমের শক্তি আছে। তারা যেটি বললেন যে যদি ফাংশনাল হয়, আমরা দেখেছি যে একটি মন্ত্রণালয়ের সাধারণত কোনো স্থায়ী কমিটির কোনো বৈঠকই হয় না। অতীতে একবার মাত্র হয়েছিল, সেটি হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে নানান রকমের কেনাকাটা থাকে, এসব নিয়ে অনেক সময় সংসদ সদস্যরা বাইরে কথাবার্তা বলেন যে আলোচনা হওয়া উচিত, কিন্তু স্থায়ী কমিটিগুলি, এই প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কখনো বৈঠকেই বসে না। ঐতিহাসিকভাবে বাংলাদেশে সবকিছুর ঊর্ধ্বে রাখার একটা যেহেতু আমাদের আরেকটি বিষয় হচ্ছে যে অনেক বড় বড় বিষয় জড়িত। আমাদের দেশে আরেকটি বিষয় হচ্ছে যে 1973 সালের পরে বা প্রথম সরকারের পরে কখনোই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য আলাদা কোনো মন্ত্রী দেওয়া হয়নি। প্রধানমন্ত্রী যিনি তার অধীনেই, এবং রাষ্ট্রপতি শাসিত সরকারের সময় রাষ্ট্রপতির অধীনে প্রতিরক্ষা মন্ত্রণালয় থাকতো, এখনও আছে। এবারের যে মন্ত্রিসভা সেখানেও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী প্রধানমন্ত্রী নিজে, প্রধানমন্ত্রীর অধীনে আছে। সুতরাং যেটি বলছিলাম যে দাপটশালী বা প্রভাবশালী মন্ত্রী যদি কোনো মন্ত্রণালয়ে থাকেন, সেই স্থায়ী কমিটি আসলেই খুব একটা কার্যকর হয় না।